প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের মন খারাপ। অবস্থা দৃষ্টি মনে হচ্ছে তার শরীরের অবস্থা বেশি একটা ভালো নয়। তার মুখে যে উচ্ছল হাসি, তার চলাফেরায় যে প্রাণবন্ততা সাধারণভাবে থাকা দরকার ছিল সেটি নেই। কথাগুলো আমার নয়, এই কথাগুলো বলেছেন জামাতের আলোচিত সংসদ সদস্য, সমালোচিত সংসদ সদস্য, সেই যে কুষ্টিয়া থেকে যিনি নির্বাচিত হয়েছেন জনাব আমির হামজা ওরফে মাদ্দা জিল্লুহুল আলী, যার উপর আল্লাহর ছায়া রয়েছে। তো সেই ইসলামী চিন্তাবিদ, ইসলামী বক্তা, তিনি তারেক রহমান সাহেব সম্পর্কে এই কথাগুলো বলেছিলেন এবং তার প্রেক্ষিতে আমারও মনে হচ্ছে যে এই বিষয় নিয়ে কথাবার্তা আসলে বলা উচিত। প্রথমত, যখন একটি ফেয়ার কম্পিটিশন হয়, চমৎকার একটি প্রতিযোগিতা হয়, সেই প্রতিযোগিতার মাধ্যমে যখন কেউ বিজয়ী হয়, তখন বিজয়ীর যে হাসি, সেই হাসিতে সারা পৃথিবী উদ্ভাসিত হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, প্রতিযোগিতা হয়েছে, এই প্রতিযোগিতার মধ্যে কতটা টানটান উত্তেজনা ছিল, কতটা নেগোসিয়েশন ছিল, কতটা হতাশা ছিল, কতটা ভয় ভীতি ছিল, সময় তা বলে দেবে। কিন্তু নির্বাচনে যখন ফল প্রকাশিত হলো, ফল প্রকাশিত হওয়ার পর আমরা যেটা দেখতে পেলাম, যারা পরাজিত হলো তাদের ভাবসাব দেখে মনেই হয় না যে তারা পরাজিত হয়েছে, আর যারা বিজয়ী হলেন তাদের ভাবসাব দেখে মনেই হয় না যে তারা বিজয়ী হয়েছে। অবশ্য দৃষ্টে মনে হলো যে এমনভাবে তারা চালচলন করছেন সবাই। হঠাৎ করে চলতে ফিরতে গিয়ে মানুষ যখন কোনো মূল্যবান সামগ্রী পেয়ে যায় এবং সেই মূল্যবান সামগ্রীটি সম্পর্কে সেই মানুষের যখন কোনো ধারণা থাকে না, তখন অনেকটা সে ফ্যাল করে তাকিয়ে থাকে, অবাক হয়ে যায়। যেমন ধরুন, আপনি স্বর্ণ চিনেন, টাকা চিনেন, ডলার চিনেন, পাউন্ড চিনেন, রিয়াল চিনেন, তো রাস্তায় যদি অদনে ছাড়েন হঠাৎ করে এক ট্রাঙ্ক বা এক বস্তা স্বর্ণ পেয়ে যান, ডলার পান বা অন্য কোনো কিছু পান, পাওয়ার পরে আপনি রাতারাতি আনন্দে উদ্বেলিত হয়ে পড়বেন, ভীষণ রকম আপনি খুশি হয়ে পড়বেন। কিন্তু যদি এমন কিছু জিনিস পান যেগুলো ডলারের চেয়ে দামি, যেমন ধরুন প্লাটিনাম, এখন প্লাটিনাম ডলারের চেয়ে দামি, কিন্তু আপনি সেগুলো চেনেন না, আপনি সেই জিনিসগুলো বোঝেন না, ফলে কি হলো, আপনি আনন্দ প্রকাশ করতে পারবেন না, এরকম। তা এইবার অনেকে মন্ত্রী হলেন, এমপি হলেন, প্রধানমন্ত্রী হলেন, তাদের মধ্যে কোনো একটা জিনিস প্রাপ্তির যে যাকে বলা আনন্দ, সেই আনন্দটা আমরা জনগণ দেখতে পাচ্ছি না। সব কিছুর মধ্যেই একটা মেকি মেকি ভাব, সব কিছুর মধ্যে একটা মেকি মেকি ভাব। অনেকে দৌড়াচ্ছেন, অনেকে লাভ দিচ্ছেন, লম্ফ দিচ্ছেন, ঝম্পট দিচ্ছেন, আর অনেক কিছু, কিন্তু আলটিমেটলি নিজেদের যে অভিব্যক্তি, সেই অভিব্যক্তির মধ্যে সাবলীল যে আনন্দ, উচ্ছ্বাস, প্রাপ্তি, এই জিনিসগুলো তারা ফুটিয়ে তুলতে পারছেন না। এইগুলো একটা। অন্যদিকে যেটা দেখা যাচ্ছে সেটা হলো যে বিরোধী দল জামাত, তারা পরাজিত হবেন বা হয়েছেন, পরাজিত হওয়ার পর গ্লানি থাকবে, বেদনা থাকবে, অনুশোচনা থাকবে, জনগণের কাছে তাদের একটা আবেদন থাকবে, নিবেদন থাকবে যে আমরা গণতান্ত্রিক বিশ্বে যেটা হয় যে এইবার যেভাবে চেষ্টা করেছি, আগামীতে আপনাদের ভোট পাওয়ার জন্য, সমর্থন পাওয়ার জন্য আমরা আরও চেষ্টা করব। আমাদের এই নির্বাচনে এই ভুলগুলো হয়েছে, ভ্রান্তিগুলো হয়েছে, এই কথাগুলো, কিন্তু সেগুলো তারা না বলে তারা স্ট্রেট ওয়েতে যেটা বলার চেষ্টা করছেন তা হলো তাদেরকে ঠকানো হয়েছে। নিশ্চিতভাবে তাদেরকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ঠকানো হয়েছে দেশি এবং বিদেশি চক্রান্তের মাধ্যমে। তো এই অবস্থাতে সারা বাংলাদেশ চলছে। তারই প্রেক্ষিতে জামাতের যে সংসদ সদস্য আমির হামজা, তিনি জনাব তারেক রহমান সাহেবের যে অভিব্যক্তি নিয়ে, শরীর খারাপ নিয়ে, মন খারাপ নিয়ে যে কথা বলেছেন, সেটাকে কিন্তু আসলে ফেলে দেয়া যায় না। আমি নিজে তারেক রহমান সাহেবকে দেখার চেষ্টা করছি, তার কর্মকাণ্ডগুলো মূল্যায়ন করার চেষ্টা করছি। তিনি যে কাজগুলো করছেন, সেই কাজগুলো খুব দ্রুত জনপ্রিয়তা অর্জন করার বা সাধারণ আম জনতাকে খুশি করার যে চেষ্টা, এটা তিনি করে যাচ্ছেন।
আমি সস্তা জনপ্রিয়তা বলে তাকে ছোট করতে চাই না। 2 নম্বর হলো যে তিনিও শেখ হাসিনার মতো আবেগপ্রবণ হয়ে পড়েছেন। যেমন শেখ হাসিনা বঙ্গবন্ধুর নামে পাগল ছিলেন। শেখ হাসিনা বঙ্গবন্ধুর যে কোনো কাজ, এমনকি তিনি যদি পারতেন বাকশালকে আবার রিভাইভ করতেন। তো জিয়াউর রহমান সাহেবের যে আলোচিত খাল খনন কর্মসূচি, যেটি তার জমানাতে অ্যাপ্রোপ্রিয়েট ছিল না, কিন্তু তিনি এটাকে একটা অ্যাপ্রোপ্রিয়েট এলিমেন্ট বানানোর চেষ্টা করেছিলেন এবং এই কাজের মাধ্যমে ছুটোছুটি করার সুযোগ পেয়েছিলেন, যেটা তার খুব বেশি দরকার ছিল। জিয়াউর রহমান সাহেব সম্পর্কে একটা কথা আমার শোনা কথা, সেটা হলো যে তিনি যখন রাজনৈতিক দল গঠন করবেন, তখন বড় বড় রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন তাদের মধ্যে আতাউর রহমান সাহেব, পাকিস্তান জামাতে যিনি প্রধানমন্ত্রী ছিলেন আতাউর রহমান খান, তারপরে মশিউর রহমান যাদু মিয়া, তারপর আবুল মনসুর আহমদ, এরপর মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী থেকে শুরু করে আরও যারা ছিলেন, শাহ আজিজুর রহমান মুসলিম লীগের, তো ওনাদেরকে তিনি একীভূত করার চেষ্টা করেছিলেন। কিন্তু তারা জিয়াউর রহমানকে সাহায্য করবেন কি করবেন না, যোগদান করবেন কি করবেন না, তিনি টিকবেন কি টিকবেন না, সামরিক শাসন, এই বিষয়গুলো নিয়ে তারা দ্বিধাগ্রস্ত ছিলেন এবং আলাপ আলোচনা করছিলেন। তো এরই মধ্যে যারা সিনিয়র নেতৃবৃন্দ, আমি কিন্তু এটা বলছি যে এটা কিন্তু শোনা কথা, কিন্তু যুক্তি আছে, কথার যুক্তি আছে, এবং সেই যুক্তি আবার পরবর্তীতে আমি ডক্টর এ.কে.এম. বদরুদ্দোজা চৌধুরী, তার কাছেও আমি এটা শুনেছি, মানে ওটার কন্টেম্পোরারি অন্য কথা। তো যাই হোক, এখন সবাই বসছেন। মশিউর রহমান যাদু মিয়া তিনি অন্য নেতাদেরকে, যারা জিয়াউর রহমান সাহেবের কাছাকাছি আছেন সেনাবাহিনী, বিশেষ করে জেনারেল শিশু তখন জিয়াউর রহমানের প্রতিনিধিত্বে সব জায়গাতে যাচ্ছেন। তো এরকম অনেকে হয়তো এরকম সিনিয়র নেতৃবৃন্দের কাছে গেছেন। তো মশিউর রহমান যাদু মিয়া জিজ্ঞাসা করছেন যে তিনি তার কী কী যোগ্যতা আছে, তিনি ভালো লিখতে পারেন, বলে যে না। ভালো বক্তৃতা দিতে পারেন, বলে যে না। তাহলে কি করতে পারেন? তো একজন বললেন যে তিনি খুব দ্রুত হাঁটতে পারেন, প্রচুর হাঁটতে পারেন। তো মশিউর রহমান যাদু মিয়া বললেন যে এতেই হবে, তিনি যে প্রচুর হাঁটতে পারেন এতেই হবে। এবার আমার নিজের শৈশবের কাহিনীর কথা বলি। আমি নিজে শৈশবে আমি দেখলাম যে, শৈশবে না ঠিক, জিয়াউর রহমানের যে সময়টা সেটা আমার কৈশোরবেলা। তো কৈশোরবেলাতে জিয়াউর রহমান সাহেবকে দেখেছি যে দৈনিক 10 থেকে 12টি জনসভা তিনি করতেন এবং হেলিকপ্টার নিয়ে সারা বাংলাদেশ তিনি চষে বেড়াতেন। যেদিন আমাদের সদরপুরে গেলেন, 22 মাঠে দুপুর 2টোর সময় তিনি অনুষ্ঠান করলেন। ওখান থেকে তিনি ফরিদপুর গেলেন গাড়িতে। তারপরে ওখান থেকে তিনি আবার খালকাটা কর্মসূচি উদ্বোধন করলেন সদরপুর, যে আমাদের গাং আছে সেই গাঙে। এরপরে তার আট্টশির পীর সাহেবের বাড়িতে যাওয়ার কথা ছিল, তিনি সেখানে যাননি। তো এই যে 22 এই পুরো সময়টি তিনি 2 ঘন্টার মধ্যে তিনি ক্যাপচার করলেন, অর্থাৎ হেলিকপ্টার এসে নামলেন, তারপরে সেখান থেকে 22 থেকে গাড়িতে করে তিনি সদরপুরে গেলেন। এবং একই সময় তিনি সেই 79 নির্বাচনের সময় তিনি সদরপুর একবার গিয়েছিলেন। পরবর্তীতে আবার প্রেসিডেন্ট হওয়ার পর 22 স্কুলে তিনি সেই অনুষ্ঠান করতে গেছেন। তো এইভাবে তিনি ছুটতেন। তো মশিউর রহমান যাদু মিয়ার বক্তব্য আর আমার যে কথা, সেই কথার সঙ্গে আবার বি চৌধুরী, তার সঙ্গে তিনি জিয়াউর রহমান সাহেবের যে ঘনিষ্ঠ বৈঠক হয়েছে, সেটা ব্যাপারে তারা একটা রাজনীতির যে সমীকরণ তারা দাঁড় করিয়েছিল যে কী করে জনগণের কাছাকাছি পৌঁছে যায়। তখন তারা হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং বঙ্গবন্ধু, তাদের যে রাজনীতির উত্থান, তো সেই উত্থান তারা গবেষণা করতে গিয়ে তারা চিন্তা করলো যে তাদের মূল কাজ ছিল তারা বিভিন্ন জেলা শহরে বিভিন্ন জায়গাতে ব্যাপক ঘোরাফেরা করেছেন এবং মানুষের সঙ্গে মেলামেশা করেছেন। তখন নৌকা দিয়ে, স্টিমার দিয়ে, গাড়িতে করে বিভিন্ন জায়গাতে তারা যাতায়াত করতেন এবং ক্ষেত্র বিশেষে বঙ্গবন্ধু সাইকেলে ব্যবহার করেছেন। তখন তারা চিন্তা করলেন যে মাসে যদি এইভাবে তারা 30টি জনসভা করতে পারেন, তাহলে আমরা মাসে যদি 300 জনসভা করতে পারি, বা ধরুন 200 বা 100 জনসভা করতে পারি, তাহলে বঙ্গবন্ধু যে কাজটি
5 বছর করেছে, আমরা তো সেই কাজটি 5 মাসে করতে পারবো বা 6 মাসে করতে পারবো। মূল কাজ হলো জনগণকে চেনানো যে আমি জিয়াউর রহমান, জনগণকে স্পর্শ করা যে এই যে জিয়াউর রহমানের হাত। সেই কাজটি জিয়াউর রহমান সাহেব করেছিলেন এবং সেই কাজ করতে গিয়ে মানুষকে সম্পৃক্ত করার জন্য খাল কাটা কর্মসূচি ছিল তার অন্যতম একটি উদ্ভাবন। এটার যে বাণিজ্যিক গুরুত্ব, এটার যে কার্যকারিতা, এটা বড় বিষয় না, এটা রাজনীতিতে ওই মুহূর্তে জিয়াউর রহমান সাহেবের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। তো ঠিক সেম কাজটি তারেক রহমান সাহেব আবার নতুন করে শুরু করতে চাচ্ছেন এই জমানাতে এসে। এখানে আসলে নতুন করে খাল খনন করা সম্ভব নয়, এমনকি যে খালগুলো বন্ধ হয়ে গেছে অনেকগুলো খাল পুনর্খনন করা সম্ভব নয়। বড় জোর যে নর্দমাগুলো আছে সেই নর্দমাগুলো পরিষ্কার করা সম্ভব। অনেকগুলো খাল যেটাকে চ্যানেল হিসাবে ব্যবহার করা যেতে পারে, যেমন আমি আমার গলাচিপাতে অন্তত 10 থেকে 12টি খাল যেগুলো বাদ দেওয়া হয়েছে, ওই সময়টাতে এই বাঁধগুলো দরকার ছিল, কিন্তু এখন সেই বাঁধগুলো খুলে দেওয়ার প্রয়োজন হয়ে পড়েছে। 2 নম্বর হলো বড় দুটো নদীর মধ্যে যে আন্তঃসংযোগ যে খালগুলো ছিল সেই খালগুলো নতুন করে খনন করে এই আন্তঃসংযোগ তৈরি করা যেতে পারে। এটা সেচ, মৎস্য চাষ থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী ভূমিকা নেবে এবং এগুলোর জন্য মাস্টার প্ল্যান দরকার। রাতারাতি মানে এখানে ভেকু লাগিয়ে দাও, এখানে মানে সেই এখন যেটা হচ্ছে যে প্রত্যেকটা জেলাতে জেলা প্রশাসকের অধীনে একটা মানে ফান্ড থাকে, জিআর, চাল ডাল থাকে, জিআর ফান্ড থাকে। এখন এই যে মন্ত্রী এমপি যারা আছেন, ডিসি এসপি যারা আছেন, এই জিআর ফান্ডকে এবং এলআর ফান্ডকে এটাকে শূন্য বানিয়ে ফেলবে, রাষ্ট্রকে রীতিমতো দেউলিয়া বানিয়ে ফেলবে। এবং আমি দেখলাম যে বিভিন্ন এলাকাতে মানে এমপিরা সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করার পরের দিন এলাকাতে চলে গেছে খাল খনন করার জন্য এবং সাথে সাথে বিভিন্ন জায়গাতে ভেকু লাগিয়ে দিয়েছে, একটা ভাঙ্গো ওটা ভাঙ্গো, এই খাল উদ্ধার করার জন্য বাড়ি ভাঙ্গো, ঘর ভাঙ্গো, এবং এইগুলো নিয়ে দেখবেন যে ঈদের পরে মারামারি কাটাকাটি শুরু হয়ে যাবে। এখন কারণ হলো সমাজ এখন পর্যন্ত কিন্তু স্থিতিশীল হয়নি। এখনও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনগণ এদের মধ্যে যে অ্যাডাপশনটা এটা হয়নি এবং আইন মান্য করার পরিবর্তে আইন ভঙ্গ করার যে ট্রেন্ডেন্সি এটা এখন পর্যন্ত চালু রয়েছে। ফলে এই খাল কাটা নিয়ে মারাত্মক সমস্যা তৈরি হয়ে যাবে। তো এই কাজগুলো তিনি শুরু করেছেন। এর বাইরে খুব সস্তা জনপ্রিয়তা বলতে যেটি বোঝায় সেটি হলো তিনি উলিয়া উলিয়া, পীর দরবেশ, তারপরে শেষে সাধারণ জীবনযাপন করার যে চেষ্টা, সেই চেষ্টা তিনি করে যাচ্ছেন। এটা লোক দেখানো, কিন্তু এগুলো আসলে ঠিক না। রাজা কখনো প্রজার মতো হয় না, রাজা রাজাই, কিং কিংই। বাঘ যদি হঠাৎ করে কোনো একটা জায়গাতে এসে খরগোশের মতো ডাকে, তারপরে শেষে সে যদি একটা বাঘ গ্রামে এসে সে চিন্তা করে যে আমি আজকে ডিনার করব গরুদের সাথে, তারপরে আমি আজকে বন্ধুত্ব করব ছাগলের সাথে, সকালবেলা ওই সুন্দরবন থেকে বের হয়ে শরণখোলা রেঞ্জের কোনো বাঘ এসে ওই গ্রামের ছাগলদেরকে ডাকলো যে আসো আমরা আজকে একটা প্রীতি ফুটবল ম্যাচ খেলি। পৃথিবীতে কিয়ামত হয়ে যাবে, সঙ্গে সঙ্গে কিয়ামত হয়ে যাবে। অনেকে এই দৃশ্য দেখে পাগল হয়ে যাবে। এরকম একটি অবস্থা। সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়। কোনোদিন যদি সূর্য বলে যে আমি আজকে অস্ত যাব না, হবে না। তো এখন একটা দেশের মন্ত্রী, প্রধানমন্ত্রী, এগুলো তৈরি করা হয়, এগুলো নিয়ে বহু গবেষণা হয়েছে, হাজার হাজার বছর ধরে গবেষণা হয়েছে। এমনি এমনি রাজার জন্য একটা সিংহাসন বানানো হয়নি, এমনি এমনি রাজার জন্য একটি রাজপ্রাসাদ তৈরি করা হয়নি, এমনি এমনি রাজার জন্য প্রেসিডেন্সিয়াল গার্ড রেজিমেন্ট তৈরি করা হয়নি। প্রত্যেকটার পেছনে একদিন দুই দিন নয়, শত শত বছরের গবেষণা আছে। আজকে আমরা যে সেনাবাহিনী তৈরি করেছি, আজকে আমরা যে ক্যান্টনমেন্ট তৈরি করেছি, আজকে আমরা সেনাবাহিনীর বিভিন্ন লোকদেরকে বিভিন্ন স্টার দিচ্ছি, তারা ঘাড়ের উপর সেগুলো নিয়ে ঘুরে, তারপরে বুকের উপর অনেকগুলো মেডেল নিয়ে তারা ঘুরতে থাকে 80 বছর বয়সে। এমনকি রিটায়ার্ড করার পরেও একজন সাবেক জেনারেল তার সারা জীবনের পদকগুলো বুকে ঝুলিয়ে তারপর শেষে সে ঘুরতে থাকে। এগুলো কেন? প্রত্যেকটার পিছনে গবেষণা আছে, কারণ আছে। সমাজে এই যে শ্রেণী বিভেদ, যার যার অবস্থান থেকে যে সকল কর্ম, তারা সেই সকল কর্ম করার মধ্যেই সমাজ এগিয়ে যায়। কিন্তু এখানে যদি কুমির গন্ডারের কাজ করে, গন্ডার যদি জলহস্তির কাজ করে, জলহস্তি যদি কাতল মাছের কাজ করে, কাতল মাছ যদি টাটকেনি মাছের কাজ করে, মুহূর্তের মধ্যে প্রাকৃতিক বিপর্যয় শুরু হয়ে যাবে। তো সেই অর্থে জনাব তারেক রহমান সাহেব
খুব দ্রুত জনপ্রিয় হওয়ার জন্য, খুব দ্রুত যাকে বলা হয় মানুষের ধন্যবাদ পাওয়ার জন্য। তো এই কাজগুলো তিনি যে করছেন এটা আখেরে মানে শেষ অবধি তার জন্য বুমেরাং হয়ে যাবে। তো এখানে মূল ব্যাপার হলো যে যে কাজগুলো আপনি করবেন, আল্লাহ কোরআনের একটি আয়াতে চমৎকারভাবে এই জিনিসটা ফুটিয়ে তুলেছেন যে তুমি যে কাজগুলো করবা সেটা কেবলমাত্র তোমার রবের খুশির জন্য। তুমি যদি লোক দেখানোর জন্য আর মানুষের ধন্যবাদ পাওয়ার জন্য কোনো কাজ করো, ওটা দুনিয়া এবং আখেরাতে তোমার কোনো কাজে আসবে না। কোরআনের আয়াত। তো এই যে আল্লাহর এই যে বক্তব্য, সেই বক্তব্য অনুযায়ী যখন আপনি কোনো একটি কাজ হৃদয় থেকে করবেন, অন্তর থেকে করবেন, গুড ট্রাস্ট, গুড ফেইথ, এবং সেই কাজটি যদি সঠিক হয়, আপনি সব বিশ্বাস করে সব কাজ করবেন কিন্তু সঠিক নয়, তাহলে হবে না। মানে গুড ট্রাস্ট, গুড ফেইথ এবং অ্যাজ ওয়েল অ্যাজ দ্যাট শুড বি এ পারফেক্ট ওয়ান, গুড ওয়ান। তাহলে আপনার ভিতর থেকে এক ধরনের যাকে বলা হয় আনন্দ, উদ্বেলিত আনন্দ প্রকাশিত হবে। আমাদের এই সমাজে একসময় আলাউদ্দিন হোসেন সাহেব ছিলেন, ছুটি খাচ্ছিলেন, পরাগল খাচ্ছিলেন, যারা খুবই জনপ্রিয় ছিলেন, তারা অনেক কিছু করেছেন। কিন্তু আমাদের এই সময়টিতে জামাতের নেতারা অনেক সময় গিয়ে সেই আলাউদ্দিন হোসেন সাহের মতো তারাও শ্রী ভগবত গীতা পাঠ করার চেষ্টা করেছে। এগুলো লোকজন হাসাহাসি করেছে এবং এই সমস্ত কর্মে প্রফুল্ল আনে না, আনন্দ আনে না। কাজে তারেক রহমান সাহেব এখন যে কাজগুলো করছেন সেই কাজগুলো, সেটা তিনি নির্বাচনে যেভাবে এসছেন তার কারণে হতে পারে, প্রতিযোগিতা পরিবর্তে সমঝোতার কারণে হতে পারে, অথবা তিনি এখন প্রতিদিন যে কাজে নিজেকে নিবৃত্ত রাখছেন এই কাজ তাকে হৃদয়ের ভিতর থেকে, অন্তঃস্থল থেকে শান্তি দিচ্ছে না। এগুলো একটা কাজ। দ্বিতীয়ত হলো তার শরীরটা আসলে খারাপ হতে পারে। তার ৬২ বছর বয়স, লন্ডনের একটা ভিন্ন পরিবেশে ছিলেন, বাংলাদেশে এসেছেন ভিন্ন একটা পরিবেশে। অ্যাডজাস্ট হতে না হতেই তিনি প্রচণ্ড পরিশ্রম করছেন। এই কারণে শরীর ভালো না থাকলে কখনো মন ভালো থাকে না। সর্বোপরি তার মধ্যে একটা অজানা আশঙ্কা, অজানা ভয় কাজ করতে পারে। তার পিতার নির্মম মৃত্যু, যেভাবে তিনি চট্টগ্রামে সেনা বিদ্রোহে নিহত হয়েছেন, এটা তারেক রহমান সাহেবকে যদি আমেরিকার প্রেসিডেন্ট বানিয়ে দেওয়া হয় তবুও তিনি সেই স্মৃতি ভুলতে পারবেন না, এবং পিতৃ হত্যার সেই যে নির্মমতা, সেই নির্মমতা তিনি কখনো ভুলতে পারবেন না। এটা গেল এক। ২ নম্বর হলো যেভাবে তার মা সেই ১১ পর থেকে এ পর্যন্ত যে নির্মমতার শিকার হয়েছেন, কিংবা এরশাদ জামানাতে রাষ্ট্রশক্তি কর্তৃক যেভাবে অপমানিত হয়েছেন, এবং তিনি নিজে ১১ সময় যেভাবে জুলুম অত্যাচারের শিকার হয়েছেন, মারপিটের শিকার হয়েছেন, লাঞ্ছনা গঞ্জনার শিকার হয়েছেন, এবং গত ১৭টি বছর ধরে তিনি যেভাবে অপমানের জীবনযাপন করেছেন, রীতিমতো অপমানের জীবনযাপন করেছেন প্রবাসে। তারপর এই বাংলাদেশে এসে তিনি যা কিছু দেখছেন সব কিছুর মধ্যে তিনি যদি সন্দেহ করেন, অশনির সংকেত দেখেন, কোনো কারণে মানুষের অতি আদিক্ষেত্তা দেখে তার যদি মন খারাপ হয়ে যায়, এটাকে আমি অস্বাভাবিক মনে করি না। দোয়া করি আল্লাহ তাকে হেফাজত করুন, হেদায়েত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাতের নেতৃত্বে যে ১১ দলীয় জোট হয়েছিল, যে জোটের অন্যতম শরিক জামাত এবং এনসিপি, এই দুটো রাজনৈতিক দল নির্বাচনের মাঠে তারা যেভাবে বিজয়ী হওয়ার জন্য প্রত্যয় ব্যক্ত করেছিল এবং শতভাগ নিশ্চিত ছিল যে যে কোনো ছলে বলে কৌশলে, ম্যাটিকুলাস ডিজাইন বলেন, ভোটের মাঠে প্রতিযোগিতা বলেন, তারাই ক্ষমতায় আসছে। এবং তারা যে আত্মবিশ্বাসী হয়ে পড়েছিল, সেই আত্মবিশ্বাসের মূলে তাদের ত্রিমাত্রিক নেগোসিয়েশন ছিল। তাদের সঙ্গে পশ্চিমা দুনিয়ার চমৎকার একটি সম্পর্ক গড়ে উঠেছিল। ইউরোপ এবং আমেরিকা তাদেরকে গ্রিন সিগন্যাল দিয়েছিল। ভারতের সঙ্গে তারা মোটামুটি একটা নিউট্রাল সম্পর্ক গড়ে তুলেছিল। চীন এবং পাকিস্তান, এই দুটো রাষ্ট্র তাদের সর্বশক্তি দিয়ে জামাতের যে ১১ দলীয় জোট তাদেরকে সহযোগিতা করেছিল। অধিকাংশ যারা নির্বাচন পরিচালনা করছিল, সেই নির্বাচন পরিচালকদের মধ্যে যাকে বলা হয় ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্যান্য যারা উপদেষ্টা আছেন, তাদের একটা বিরাট অংশ জামাত এবং এনসিপির পক্ষে ছিল।
বিপক্ষে যে কারা ছিল সেটা তখনও পর্যন্ত বোঝা যায়নি। কিন্তু নির্বাচনের ঠিক একদিন দুই দিন আগে সম্ভবত দিল্লির সঙ্গে বিএনপির একটা ভালো নেগোসিয়েশন হয়ে যায় এবং যে কোনো কারণে হোক শেখ হাসিনা তার নেতাকর্মীদেরকে বিএনপির পক্ষে ভোট দেওয়ার জন্য গোপনে গোপনে তলে তলে গুপ্তভাবে নির্দেশনা জারি করে, ফলে ভোটের মাঠে যাকে বলা একটা অস্বাভাবিক যে ফলাফল সেটা আমরা দেখতে পাই। আমরা যারা রাজনীতির বিশ্লেষক ছিলাম আমরা ধরে নিয়েছিলাম যে আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করছে না, এবং তারা শেখ হাসিনা যেভাবে প্রথম দিকে বলছিলেন যে যেহেতু নৌকা নেই, নো বোট নো ভোট, আমাদের ভোটাররা ভোট কেন্দ্রে যাবে না। তো তাই যদি হয় তাহলে আমরা ধরে নিয়েছিলাম যে সাকুল্যে সেই 2024, 2018 কিংবা 2014 সনে যে ভোটার উপস্থিতি হয়েছিল তার চেয়ে 5 থেকে 6% ভোট আরও কম কালেক্ট হবে। বাকি ভোট কালেকশনের জন্য তাদেরকে মূলত সিল পেটাতে হবে, এবং এটা ছিল একটা জেনারেল ম্যাথমেটিক্স। কিন্তু বাস্তবে দেখা গেল যে না, আমরা যে প্রেডিক্ট করেছিলাম সেটা আওয়ামী লীগের সিদ্ধান্তের কারণে উল্টে যায়। অসংখ্য ভোটার ভোট কেন্দ্রে উপস্থিত হয় এবং তারা বিএনপিকে ভোট দেয় এবং বিএনপি বিজয়ী হয়ে যায়। বিএনপি বিজয়ী হওয়ার পর সঙ্গত কারণে জামাতের মধ্যে নিদারুণ প্রতিক্রিয়া দেখা দেয়। তাদের মন খারাপ হয়ে যায়, মেজাজ গরম হয়ে যায়, তারা ভেবে পায় না হোয়াট শুড ডু, কী করা উচিত। তাদের যে 17 মাসের সাজানো গুছানো সংসার সব তছনছ হয়ে যায়। তারা প্রশাসনের বিভিন্ন জায়গাতে যেভাবে তাদের পছন্দের মানুষ বসিয়েছিল, যেভাবে তারা হেলে দুলে রাষ্ট্র পরিচালনা করছিল এবং যেভাবে তাদের কথা মতো সব কিছু চলছিল, কূটনীতিবিদরা তাদের সেই মগবাজারে আসছিল, ব্যবসায়ীরা দলে দলে জামাতের আমিরের সেই আনুগত্য প্রকাশ করার জন্য, সোহবত প্রকাশ করার জন্য, বায়াত গ্রহণ করার জন্য যেভাবে ছুটাছুটি করছিল, তাতে জামাত মনে করেছিল যে তারাই এমিরেটস প্রতিষ্ঠা করতে যাচ্ছে এবং তাদের নেতা আমিরুল মোমিনিন হতে চলেছেন। ঠিক সেই জায়গাটাতে অলানে ছাড়েন জনাব তারেক রহমান সাহেব এখন জাতির নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন। কথাটা বললাম আমাদের তথ্যমন্ত্রী জনাব জহিরুদ্দিন স্বপন, তিনি বলেছেন জনাব তারেক রহমান সাহেব তিনি জাতির নেতা। এই শব্দটি সিঙ্গুলার নাম্বার, অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি শব্দ। তিনি তাকে বলতে পারতেন যে জাতীয় নেতা, কিন্তু জাতীয় নেতা তো তিনিও জাতীয় নেতা, তার মতো শত শত জাতীয় নেতা আছে। আমি গোলাম মোল্লা রনি, আমিও একজন জাতীয় নেতা। পুরো জাতি যাকে চেনে, পুরো জাতির একটা বিরাট অংশ যাদেরকে মনে করে যে না এরা নেতা হওয়ার যোগ্য, তারাই জাতীয় নেতা। তো সেই অর্থে জনাব তারেক রহমান সাহেব জাতীয় নেতা হবে। কিন্তু জাতির নেতা মানে সুপ্রিম কমান্ডার, ইমামুল আজম এরকম মানে, বা হুজ্জাতুল ইমাম, নেতাদের নেতা, সর্দারে আজম, বা হজরতুল আল্লাম। আরবিতে যে এই শব্দগুলো আমরা সবসময় ব্যবহার করি, ঠিক যেমন কাজী উল কুজ্জাত মানে কাজীদের কাজী। তো জাতির নেতা বলতে যেটা বোঝায় সিঙ্গুলার নম্বর, এই জাতির একজনই নেতা আছেন, তিনি জনাব তারেক রহমান, এটাই স্পষ্ট। তো এই সকল কথা আমার মতো সাধারণ মানুষ যখন বুঝতে পারে, তখন জামাতের লোকজন তো বুঝতে পারে যে বিএনপি মূলত জনাব তারেক রহমান সাহেবকে জাতির পিতা কথাটা না বলে জাতির নেতা হিসাবে মূলত তাকে কর্তৃত্ব, দ্য লিডার, এখন একটা সময় বলবে দ্য লিডার বলতে তারেক রহমান সাহেবকে বোঝানো হবে। যেমন দেখা গেল যে যদি লিডার বলতে কাউকে বোঝানো হয় উত্তর কোরিয়াতে কিমকে বোঝানো হয়, যদি বাপু বলতে কাকে ভারতে বোঝানো হয় তাহলে মহাত্মা গান্ধীকে বোঝানো হয়। তারপর কায়েদে আজম বলতে যদি কাউকে বোঝানো হয়, কায়েদে আজম মানে নেতাদের নেতা। কায়েদ শব্দ অর্থ নেতা, আর আজম মানে নেতাদের নেতা। তাহলে আপনি বলেন তো কায়েদে আজম বলতে আপনি কাকে বুঝেন? মোহাম্মদ আলী জিন্নাহকে বোঝেন। তো এখানে জনাব তারেক রহমান সাহেবের যে জাতির নেতা, এই শব্দটি আপনি যদি ব্যাখ্যা করেন, এটি মূলত দ্য গ্র্যান্ড লিডার, দ্য সুপ্রিম লিডার, দ্য কায়েদ আজম, এরকম শব্দের সঙ্গে মানানসই।
তো এই জিনিসগুলো বিএনপি করছে, খুব কৌশলে করছে। তাদের মধ্যেও তো অনেক বুদ্ধিমান লোক আছে, বুদ্ধিশুদ্ধি আছে, তারা জানে যে কি করে ন্যারেটিভ তৈরি করে তাদের নেতাকে একেবারে সম্মান, মর্যাদা, ক্ষমতার কেন্দ্রে, সুপ্রিম পর্যায়ে পৌঁছে দেওয়া যায়। তো এই জিনিসগুলো তারা করছেন। এই জিনিসগুলো করার ফলে কি হলো, জামাত মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে এবং জামাত এবং বিএনপির যে সম্পর্কটি, সেই সম্পর্কটি এখন রীতিমতো সংঘাতের দিকে চলে যাচ্ছে। আপনারা জানেন যে ইতিমধ্যে সেই সংঘাতের কতগুলো লক্ষণ ফুটে উঠেছে। সামনে যে 12 তারিখে জাতীয় সংসদের অধিবেশন ডাকা হয়েছে, এই অধিবেশনে আসলে কি হয়, কে কিভাবে আচরণ করে, জামাত সেখানে কিভাবে অংশগ্রহণ করে, তারপর সেই অধিবেশনের মধ্যে উচ্চকক্ষ, নিম্নকক্ষ, জুলাই সনদ এবং জুলাই সনদ পাশ করার জন্য বিশেষ যে শপথ নেওয়ার কথা ছিল জুলাই চার্টারে, এই সকল বিষয় নিয়ে সেখানে কি হবে না হবে এটা নিয়ে জাতি এখন দ্বিধা বিভক্ত। তবে আমি যতটা আন্দাজ করতে পারি, সে আন্দাজ হলো যে জামাতকে আপনি 78টা সিট বলেন আর 38টি সিট বলেন, ডাজ নট ম্যাটার, এখনো পর্যন্ত জামাতের যে সংঘবদ্ধ শক্তি রয়েছে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, এখনো পর্যন্ত যে কোনো জায়গাতে একটা মব করার যে ক্ষমতা জামাতের আছে, এটার 100 ভাগের 1 ভাগ ক্ষমতা বিএনপির নেই। বিএনপি যেটা আছে সেটার ব্যাপক জনপ্রিয়তা, আর সাম্প্রতিক সময় যে রাষ্ট্র ক্ষমতা বিএনপি পেয়েছে, এই রাষ্ট্র ক্ষমতার উপরও কিন্তু একছত্র কর্তৃত্ব তার স্থাপিত হয়নি। আমরা স্পষ্টভাবে বলে দিতে পারি, টু দি পয়েন্টে, নাম ধরে ধরে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে কয়জন জামাতের লোক আছে, প্রধানমন্ত্রীর আশেপাশে কয়জন জামাতের লোক আছে, মানে আমি যাদের নাম বলতে পারি তাদের বাইরে আরও অনেক বহু সংখ্যক আছে। তাহলে বোঝার চেষ্টা করুন যে জামাত কোথায় কোথায় ঢুকে গেছে। প্রশাসন, মিলিটারি, তারপর শেষে পুলিশ থেকে শুরু করে অন্যান্য যেই জায়গাগুলোতে বিএনপি খুব বিশ্বাস করে, যাদেরকে বিএনপির নিজেদের লোক মনে করে নিয়োগ দিয়েছে, তারা যে প্রকৃতপক্ষে তারা যে জামাতের লোক, এটা বিএনপি না জানলেও জামাত খুব ভালো করে জানে। এবং এই যে আমরা বাংলাতে একটা শব্দ ব্যবহার করি আদতে, মানে অনেকে এটা ভুল করেন, আদতে বলতে অনেকে মনে করেন আসলে, অরিজিনালি, কিন্তু ঘটনাটা তা না। আদতে মানে আদিকালে, কোনো এক সময়, ওয়ান্স আপন এ টাইম। তো আসলে আদতে মানে আদিকালে, ওয়ান্স আপন এ টাইম, যদি কেউ জামাত করে থাকে, সে মৃত্যুর পূর্ব পর্যন্ত ইয়া জামাতি, ইয়া শিবিরি, এই কথা বলেই তিনি মরতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। কাজেই আদিকালের জামাত, আদিকালে জামাতের প্রতি যারা অনুরক্ত, তারা সবাই ঘুরে ফিরে জামাতের দিকে যাবেন এবং জামাত সেই জিনিসটি জানে। ফলে এখন বিএনপির লোকজন যে লম্ফ দিচ্ছেন, ঝম্পট দিচ্ছেন, কথা বলছেন, হুমকি দিচ্ছেন, ধামকি দিচ্ছেন, এটি দেখে জামাত মুস্কি হাসছে যে আমরা যখনই টিপ দেব, যখনই আমাদের রিসেট বাটনে চাপ দেওয়া হবে, যখন আমরা চাইব এবং ডাকবো আয় আয় আয়, আমাদের দিকে চলে আয়, অমনি তারা সব কিছু ছেড়ে দিয়ে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দাড়ি পাল্লা জিন্দাবাদ বলে ছুটে চলে আসবে। আর তারই প্রেক্ষিতে আপনি দেখুন, এই পবিত্র মাহে রমজান মাসে জামাতের যে কর্মকাণ্ড, সেখানে কোনো ফ্রাস্ট্রেশন নেই, হতাশা নেই, তারা বরং বিএনপিকে থ্রেট দিতে যাচ্ছে। তারা বিভিন্নভাবে বিএনপিকে ব্যাধিগ্রস্ত রাখার চেষ্টা করছে। তারা বলছে বিএনপি ক্ষমতায় এসছে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে, তাদের বিজয়কে ছিনিয়ে নেওয়া হয়েছে, সূক্ষ্ম কারচুপির মাধ্যমে তারা এই কাজগুলো করেছে। বিএনপির বিরুদ্ধে তারা যে ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করেছে যে আমরা শেখ হাসিনাকে তাড়িয়েছি ভারতের আধিপত্যবাদের কারণে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে বর্তমান সরকার শেখ হাসিনার চাইতেও আরও বেশি ভারত প্রেমী হয়ে পড়েছে, মোদির আপনজন হয়ে পড়েছে। এখন তারা যেভাবে ভারতীয় দূতাবাসের লেজুর বৃত্তি করছে, যেভাবে ভারতীয় দূতাবাসকে প্রিভিলেজ দিচ্ছে, যেভাবে দিল্লির দিকে ছুটাফেরা করছে, এরপরে যেমন আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী, সেই স্বরাষ্ট্রমন্ত্রী তো তাকে জামাতের যারা লোকজন রয়েছে তারা উপাধি দিয়ে ফেলেছে।
তাকে সবাই ডাকছে সালাউদ্দিন, কেউ বলছে দিল্লি সালাউদ্দিন, কেউ বলার চেষ্টা করছেন যে সে হলো শিলন সালাউদ্দিন। তিনি আসামের যে শিলন যে শহর, সেখানে তিনি ছিলেন, এই জন্য তার নাম হয়ে গেছে শিলন সালাউদ্দিন। তাহলে চিন্তা করুন যে আমাদের দেশে কুকথা কিন্তু বাতাসের চেয়ে দ্রুত বেগে ছুটে। এখন এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসকে চাঁদাবাজ বানিয়ে দিয়েছেন, জামাত বিএনপিকে জালেম বা এক জালেম গেছে আর এক জালেম আসছে এটা বানিয়ে দিয়েছে, এটা সহজে যাবে না। এখন সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর তার নামের সাথে যে 3টি যে বিশেষণ জামাতের যারা লোকজন রয়েছে তাদের বট বাহিনী আলটিমেটলি সিল মেরে দিয়েছে, দিল্লি সালাউদ্দিন, সালাউদ্দিন, শিলং সালাউদ্দিন, এবং তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন। ফলে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তিনি যত ভালো কাজ করারই চেষ্টা করেন না কেন, ওই ট্যাগের কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়বেন। তো যেটা বলছিলাম যে এখন জামাত যেটা চাচ্ছে, যে কোনো মূল্যে জুলাই সনদে যেভাবে স্বাক্ষর করা হয়েছে, এমনকি বিএনপি যে বিষয়গুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেই বিষয়গুলো আন্দোলনের মাধ্যমে, লড়াইয়ের মাধ্যমে বিএনপিকে চাপের মধ্যে ফেলে সেই বিষয়গুলো আদায় করে নেওয়া, এবং সেই কাজগুলো তারা করে যাচ্ছে। এবং রোজার মাসে আমরা দেখলাম, যেমন বিএনপি এখন বলছে যে সংবিধানে এই জিনিস নেই। তো জামাতের আমির মিয়া গোলাম পারওয়ার তিনি বলছেন যে আরে আপনি সংবিধানের কথা বলছেন, সংবিধান অনুযায়ী যদি আপনি ধরেন তাহলে তো সংবিধান অনুযায়ী শেখ হাসিনা প্রধানমন্ত্রী, বৈধ প্রধানমন্ত্রী, তাহলে আপনি আছেন কেন? যদি আপনি সংবিধানকে মানেন তাহলে তো ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারই অবৈধ, আর নির্বাচন কমিশন অবৈধ, আর সেই নির্বাচন কমিশন আর সেই অবৈধ সরকার যদি একটা অবৈধ নির্বাচনের মাধ্যমে আপনাদেরকে নির্বাচিত করে থাকে, আপনাদেরই তো মিয়া বৈধতা নাই। কি সমস্ত কথাবার্তা বলেন সংবিধান নিয়ে? কাজেই যে বিপ্লব হয়েছে, বিপ্লবের আদর্শ তুলে ধরুন, যে গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থানের যে আদর্শ, নীতি, চাহিদা, এগুলো পূর্ণ করুন। আর মুনাফিকি করবেন না, যে সকল কথা হয়েছে সেই সকল কথা রক্ষা করুন, ওয়াদা রক্ষা করুন, ওয়াদার বরখেলাপ করবেন না। আদারওয়াইজ আমরা যা করার তাই করব। কি করবেন তারা? তারা শেখ হাসিনার বিরুদ্ধে যা কিছু করেছেন সেই কাজগুলো করবেন। শেখ হাসিনার বিরুদ্ধে তাদের নিজস্ব লোক দ্বারা তারা সেনাবাহিনী, পুলিশ বাহিনী, তারপর সচিবালয়ে কি করেছেন আপনারা জানেন। তারা তাদের নিজস্ব লোক দ্বারা যাত্রাবাড়িতে, উত্তরাতে, মোহাম্মদপুরে, রামপুরাতে, মহাখালীতে কি করেছেন আপনারা সেটা জানেন। সেই কাজগুলো, অর্থাৎ আওয়ামী লীগের মতো একটা শক্তিশালী দল, শক্তিশালী যাকে বলে সরকার ব্যবস্থা, এবং একজন আয়রন লেডিকে তারা যেভাবে নাকানি চুবানি খাইয়েছেন ঘোলা পানিতে, সেই তুলনায় তারা যদি এখন আঙ্গুলটি বাঁকা করেন, তাহলে জনাব তারেক রহমান সাহেবের জন্য, জনাব সালাউদ্দিন সাহেবদের জন্য কি ধরনের পরিণতি ডেকে আনতে পারে, পরিস্থিতি তৈরি হতে পারে, এটা আকার ইঙ্গিতে জামাত তাদের বক্তব্য দ্বারা বোঝানোর চেষ্টা করছে। এখন বাকযুদ্ধ চলছে, সেই বাকযুদ্ধের পরিণতি কোন পর্যায়ে যাবে সেটা ঈদের পরে হয়তো আমরা দেখতে পাবো। তবে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে এনসিপি এবং জামাত খুব সহজে বিএনপিকে ছাড়বে না।